কাছে দূরে যে যেখান থেকেই আজকে আমাদের এই এপিসোডটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমরা সবসময় একটা হীনমন্যতা বোধে ভুগি, সবসময় আমরা একটা সংশয়ে ভুগি। সেই সংশয়টা কি জানেন? আমাদের আত্মপরিচয়। আর একটা জাতিকে যদি নির্মূল করতে হয়, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে সর্বপ্রথম সেই জাতির আত্মপরিচয় নিয়ে যদি তালগোল পাকিয়ে দেওয়া যায়, সে জাতির আত্মপরিচয়ের মধ্যে একটা বিরূপ ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়, তাহলে সে জাতিকে খুব সহজেই, খুব ইজিলি ধ্বংস করা যায়, খুব ইজিলি সেই জাতিকে বিনষ্ট করা যায়, সেই জাতির সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে ফেলা যায়। আমি কে? আমার আত্মপরিচয় কী? এটা যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে আমাদের বেঁচে থাকা নয়, বরঞ্চ মৃতপ্রায় হয়ে যাবে। গোলামির জিঞ্জিরে আমৃত্যু স্বাধীনতা খোঁজা আর আত্মপরিচয়হীন ছাড়া বেঁচে থাকা একই কথা। একটা জাতির জন্য আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জাতি আত্মপরিচয় ছাড়া কখনো সমৃদ্ধ হতে পারে না। একটা জাতি আত্মপরিচয় ছাড়া কখনো উন্নতির সর্বশিখরে উপনীত হতে পারে না। তাই আজকে আমরা আমাদের এই এপিসোডে বর্তমান চলমান সমাজ বাস্তবতার ভিতরে আমরা আমাদের আত্মপরিচয়কে খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ। সাথে সাথে সমাজের যে চলমান মেকি আলাপ আছে, সেই মেকি আলাপের ভেতর থেকে আমি এবং আমরাটাকে টেনে তুলব ইনশাল্লাহ। আচ্ছা, আমি বাঙালি নাকি মুসলিম? আমার আসল পরিচয় কোনটি? বাঙালি হয়ে ওঠার মাধ্যম কোনটি? ভাষা নাকি ভৌগোলিক অবস্থান? বাঙালি আর মুসলিম এ দুটো কি একটার একটা সাংঘর্ষিক, নাকি দুটোর সমন্বিত প্রয়াসে কিছু একটা? আমরা খুব তাত্ত্বিক আলাপে না গিয়ে ঐতিহাসিক প্রামাণিকতার জানালা দিয়ে আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট প্রশ্ন কটার খুঁজে বের করি। শুরুতেই আমরা যদি বাঙালি হয়ে ওঠার মাধ্যম হিসাবে ভৌগোলিক অবস্থানকে দেখি, তাহলে দেখতে পাবো মুসলিমরা এই অঞ্চলে আসার আগে এই অঞ্চল একটা সামগ্রিক কোনো ভূখণ্ড ছিল না, বরঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট ভূখণ্ড ছিল। আমরা জানি যে আমাদের এই অঞ্চলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূখণ্ড ছিল। কোথাও নাম ছিল পৌর, কোথাও গাঢ়, ইত্যাদি ইত্যাদি নানান নামে আমাদের এই ভূখণ্ডটি খণ্ডিত ছিল। কিন্তু মুসলিমরা সর্বপ্রথম এই অঞ্চলে আসার পর মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহি আলাইহি এই বিভক্ত ভূখণ্ডগুলোকে একটা জায়গায় একত্রিত করেন। এই বিভক্ত ভূখণ্ডগুলোকে একত্রিত করেন এবং নাম প্রদান করেন বাঙ্গালা, এবং নিজের উপাধি হিসাবে গ্রহণ করেন শাহে বাঙ্গালা। সাথে সাথে এই পুরো অঞ্চলকে মুসলিম অধ্যুষিত একটি এলাকা হিসাবে তিনি গড়ে তুলেন। এই বিভক্ত ভূখণ্ডগুলোকে তিনি একত্রিত করেন এবং শাহে বাঙ্গালা নামকরণ করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাইহি রহমার যখন এই বিভক্ত অঞ্চলগুলোকে একত্রিত করেন, তারপর এই বাঙ্গালা স্বতন্ত্র একটি নামে আত্মপ্রকাশিত হয়, স্বতন্ত্র একটি নামে সবার সামনে সুস্পষ্ট হয়, স্বতন্ত্র একটি নাম ধারণ করে। এর আগে কিন্তু এই বাংলা হিসেবে পরিচিত ছিল না, বরঞ্চ বিভিন্ন খণ্ড ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। সুতরাং সুপ্রিয় দর্শক, আমরা যদি ভৌগোলিকতার বিচারে তাকাই, বাঙালি হয়ে ওঠার মাধ্যম হচ্ছে ভৌগোলিক অবস্থান, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা কোনো ধরনের দ্বিধা সংশয়ের মধ্যে না গিয়ে খুব সহজেই বলতে পারি যে বাঙালি হয়ে ওঠার মাধ্যম যদি ভৌগোলিক অবস্থান হয়ে থাকে, সুতরাং ভৌগোলিকতার বিচারে এই ভূখণ্ডকে মুসলিমরা আবাদ করেছে। ভৌগোলিকতার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এই বাংলাকে মূল্যায়ন করি, তাহলে এই বাংলাকে মুসলিমরা একত্রিত করেছে, মুসলিমরা সমৃদ্ধ করেছে, মুসলিমরা এই বাংলাকে বিকশিত করেছে। এটিতে কেউ কখনো দ্বিমত পোষণ করতে পারবে না। দ্বিতীয়ত, আমরা যদি ভাষার প্রসঙ্গে আসি, তাহলে দেখা যাবে যে বাংলা ভাষার যে আদি নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদকে 1907 সালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। যদিও অনেকের বিতর্ক রয়েছে যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদের মধ্যে শুধু বাংলা না, আরও বিভিন্ন ভাষার উপাদান রয়েছে, যেমন উড়িষ্যা, অহমিয়া ইত্যাদি নানান ভাষার উপাদান রয়েছে, সেটা আলাদা বিতর্ক। তবে
আমরা যেটা বলতে চাচ্ছি সেটা আলাদা বিতর্ক, তবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মুসলিম শাসনামলের পূর্বে বাংলাকে বলা হতো দেশীয় ভাষা, বাংলাকে বলা হতো আঞ্চলিক ভাষা। বাংলা যারা চর্চা করত তাদেরকে একদম সমাজের নিচু শ্রেণীর মানুষ মনে করা হতো, এবং বাংলা যারা চর্চা করত তাদেরকে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা এক ধরনের নিচ মানসিকতার বলে তারা প্রচার করত। সাথে সাথে হিন্দু ব্রাহ্মণ যারা ছিল তারা এটা প্রচার করে দিয়েছিল, যদি কেউ অষ্টাদশ বা পুরাণ বাংলা ভাষায় শোনে তাহলে তাদের অবস্থান তাদের ভাষায় জাহান্নাম হবে, তাদের ভাষায় তারা নরকে চলে যাবে। মানে তাদের কাছে বাংলা ভাষা এতটা অবহেলিত ছিল, তাদের কাছে বাংলা ভাষা এতটা নিষ্পেষিত ছিল, তাদের কাছে বাংলা ভাষা এতটা ঘৃণিত ছিল। তারপরে উস্তাদ ফাহমিদুর রহমান তার বঙ্গবাংলা বাঙালি গ্রন্থে জানাচ্ছেন যে কেউ বাংলা ভাষা চর্চা করলে যেরকম তাকে বলা হতো ধার্মিকতার দিক থেকে দেশে নরকে চলে যাবে, সাথে সাথে আবার তাদেরকে সমাজের মধ্যে নানান ধরনের শাস্তি প্রয়োগ করা হতো। উস্তাদ মুসা আল হাফিজ তার গ্রন্থ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মিথ বনাম বাস্তবতা গ্রন্থে ডক্টর আব্দুর রহিমের বরাতে লিখেন যে এই অঞ্চলে যদি মুসলিমদের শাসন বা মুসলিমদের আগমন ত্বরান্বিত না হতো তাহলে বাংলা ভাষা কখনো আলোর মুখ দেখত না। আর কিছুদিন যদি ব্রাহ্মণ্যবাদীরা এখানে শাসন ব্যবস্থা কায়েম করে রাখত তাহলে বাংলা ভাষা অতীতের গর্ভে হারিয়ে যেত। সর্বপ্রথম মুসলিমরা বাংলা ভাষাকে নিজের মনে করে নিজের আপন করে নিয়ে চর্চা করা শুরু করেন, বাংলা ভাষাকে বিকশিত করেন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেন। সর্বস্তরের সমস্ত মানুষকে নিয়ে বাংলা ভাষাকে মুসলিম সুলতানরা রাজদরবারে নিয়ে আসেন এবং সকলের ভিতর দিয়ে বাংলা ভাষা সমৃদ্ধ একটা ভাষা হিসাবে সবার কাছে সমানভাবে সমাদৃত হয়। শুধু এটা মুসলিমদের অবদানের কারণে হয়েছে। আমরা একটু আগে জানলাম যে ডক্টর আব্দুর রহিম লিখেছেন যে বাংলা ভাষার একদম অতীতের গর্ভে হারিয়ে যেত যদি মুসলিমদের বিজয় ত্বরান্বিত না হতো। আমাদের এই ক্ষুদ্র বিশ্লেষণে আমাদের কাছে এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে বাঙালি হয়ে ওঠার যে মাধ্যম, এটাকে যদি আমরা ভাষার প্রশ্নে ধরি তাহলে দেখা যাবে বাংলা ভাষার জন্ম, বাংলা ভাষার বেড়ে ওঠা, বাংলা ভাষার বিকশিত হওয়া, বাংলা ভাষার সমৃদ্ধ হওয়া, বাংলা ভাষা সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত হওয়া, এই সব কিছু হয়েছে মুসলিমদের হাতে। আবার যদি ভৌগোলিক বিচারে ধরি তাহলে দেখা যাবে যে মুসলিমদের আগমনের পূর্বে বাংলা ভূখণ্ডগুলো বিভিন্ন ছোট্ট ছোট্ট খণ্ডে বিভক্ত ছিল। মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম এটাকে একত্রিত করেন এবং শাহে বাঙ্গালা বা বাঙ্গালা নামে নামকরণ করেন। এর আগে কিন্তু এটা বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত ছিল। তো আমরা এই দুটো বিশ্লেষণ থেকে আমাদের কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে বাঙালিকে যদি বাঙালি হয়ে ওঠার মাধ্যমটা যদি ভাষার প্রশ্ন ধরি তাহলে মুসলিমরা এটাকে বিকশিত করেছে। আবার যদি ভৌগোলিক অবস্থানের দিক থেকে ধরি তাহলে এখানে মুসলিমদের অবদান। সুতরাং বাঙালি মূলত তাদের জীবন ফিরে পেয়েছে, বাঙালি হয়ে উঠেছে মুসলিমদের কারণে। আমাদের এখানে সুস্পষ্ট এমনিতেই হয়ে যাচ্ছে যে বাঙালি এবং মুসলিম এটা সাংঘর্ষিক নয়, বরঞ্চ মুসলিমরা এসে এই বাঙালি সত্তাকে, এই বাঙালি পরিচয়কে ত্বরান্বিত করেছে, এই বাঙালি পরিচয়কে সমৃদ্ধ করেছে, এই বাঙালি পরিচয়কে একটা পরিচয় হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমাদের প্রশ্ন জাগতে পারে আজকের যে দ্বান্দ্বিক অবস্থান, আমরা বাঙালি নাকি মুসলিম, এই দ্বান্দ্বিক অবস্থানটা কখন থেকে শুরু হয়েছে? এই দ্বান্দ্বিক অবস্থানটা ঔপনিবেশিক শাসন আমলের আগে ছিল না। এটি 1757 সালে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়, এই পতনের পর থেকে আজকের এই দ্বান্দ্বিক অবস্থানটার শুরু হয়। আমরা জানি যে ব্রিটিশদেরকে জমিদার হিন্দু যারা ছিল তারা এক ধরনের সবসময় হেল্প করে যেত, সবসময় তাদেরকে সহযোগিতা করত, তারাও তাদের থেকে উপকৃত হতো। তো এই সমস্ত জমিদারদের কল্যাণে, এই সমস্ত জমিদারদের সহযোগিতায় কলকাতার কট্টরপন্থী একদল বেহায়া ব্রাহ্মণ তারা বাংলাকে হঠাৎ করে সংস্কৃতের কন্যা সাজায় এবং বাংলাকে তারা একটা হিন্দুয়ানি ভাষা হিসেবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করে এবং সেজন্য তারা নানান প্রচার প্রপাগান্ডা চালিয়ে যায়। এবং আমরা দেখছি আজকের যে বাংলাদেশ শব্দ সেটাকে শুধু বলা হয়ে থাকে যেটা হিন্দুয়ানি বাংলা, এই শব্দগুলো হিন্দুদের জন্য। এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা যদি কখনো পড়ি তাহলে আমাদের কাছে মনে হবে যে হিন্দুয়ানি শব্দ। আদতে এটা হিন্দুয়ানি শব্দ না, বরঞ্চ এটা একটা কৃত্রিম শব্দ, যেটা কলকাতার কট্টরপন্থী একদল ব্রাহ্মণরা সৃষ্টি করেছে শুধুমাত্র
এই বাঙালি মুসলিমদেরকে অপনোদন করার জন্য, বাঙালি মুসলিমদেরকে আত্মপরিচয়ের দিক থেকে দুর্বল করে দেওয়ার জন্য এখন আমরা খুব সহজেই বলতে পারি যে বাংলা ভাষার যে দ্বান্দ্বিক অবস্থান, এই দ্বান্দ্বিক অবস্থানটা মূলত একটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে, যেটা কলকাতার একদল কট্টরপন্থী ব্রাহ্মণরা সৃষ্টি করেছে শুধুমাত্র মুসলিমদের আত্মপরিচয়কে ভুলিয়ে দেওয়ার জন্য, মুসলিমদের আত্মপরিচয়ের মাঝে তালগোল পাকিয়ে দেওয়ার জন্য। আর ঔপনিবেশিক শাসনামলের আগে কোথাও কিন্তু এই দ্বান্দ্বিক অবস্থানটা ছিল না। দ্বান্দ্বিক অবস্থানটা শুরু হয়েছে ঔপনিবেশিক শাসনামলের একদম পরে। কলকাতার একদল বেহায়া ব্রাহ্মণরা বিভিন্ন শব্দ, বাংলার মতো সত্য, স্নিগ্ধ, সুন্দর ভাষাকে তারা বিকৃত করে এবং বিভিন্ন ধরনের বেহায়াপনা, অশ্লীলতা এবং বেলেল্লাপনা এই বাংলার মধ্যে ছড়িয়ে দিয়ে মূলত তারা যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে মুসলিম বাঙালিদেরকে আত্মপরিচয়ের দিক থেকে দুর্বল করে দেওয়া। এখন আমরা পুরো আলাপটাকে যদি একটা রিভিউ করি তাহলে আমরা 1 মিনিটে সেটা বলতে পারি। সেটা হচ্ছে বাংলা ভাষাকে যদি আমরা বাঙালি হয়ে ওঠার মাধ্যম হিসেবে যদি আমরা ভাষাকে ধরি, তাহলে ভাষা মুসলিমদের কাছে জন্ম নিয়েছে, মুসলিমরা বিকশিত করেছে, মুসলিমরা এটাকে সবাইকে সমানভাবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছে। আবার যদি আমরা ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখি তাহলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখা যাবে যে মুসলিমদের আগমনের পূর্বে এই বাংলা অঞ্চল মূলত বিভিন্ন অংশে বিভক্ত ছিল। শুধুমাত্র মুসলিমদের আসার পর শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাইহির রহমান সমস্ত বিভক্ত অংশগুলোকে একটা জায়গায় নিয়ে আসেন এবং বাংলা নামে নামকরণ করেন। আমরা এই দুটো বিচারে আমরা যদি দেখি তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে বাঙালি হয়ে ওঠার মাধ্যম ভাষা এবং ভৌগোলিক অবস্থান দুটোই মুসলিমদের হাত দ্বারা হয়েছে। কিন্তু দ্বান্দ্বিক যে অবস্থান, এটা কলোনিয়াল আমলে কলকাতার কট্টরপন্থী একদল বেহায়া ব্রাহ্মণরা সৃষ্টি করেছেন এবং বাংলা ভাষার মধ্যে বিভিন্ন ধরনের বেহায়াপনা, বেলেল্লাপনা এবং অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। আমরা এখন এটা অকপটে নির্দ্বিধায় একদম কোনো ধরনের সংশয় ছাড়া বলতে পারি যে আমরা বাঙালি মুসলিম বাঙালি। আমাদের যে মুসলিম পরিচয়, এই মুসলিম পরিচয়টা মূলত বাঙালি পরিচয়কে ত্বরান্বিত করেছে এবং বাঙালি পরিচয়কে শানিত এবং সুগম করেছে।